ফোরামে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। Government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. প্রচার করলে ব্যবস্থা। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। মানে শি ওয়ান্টস টু বি রিলেভেন্ট। এক বছরের মধ্যেই শেষ হবে জুলাইয়ের সব মামলার বিচার। উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। স্বচ্ছ ও সিন্ডিকেট মুক্ত প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, বললেন তথ্য উপদেষ্টা। কর্মপ্রত্যাশীদের সমান সুযোগ নিশ্চিতের লক্ষ্য। জেদ্দায় বেতন বঞ্চনা সহ নানান অভিযোগ, শ্রমিকদের সহায়তার প্রতিশ্রুতি কনসুলেটের। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 5 আগস্ট শেখ হাসিনার ভিডিও বার্তা ঘিরে আলোচনা সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনকে সমর্থনও করে না নয়াদিল্লি। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে, সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার ঘিরে আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। এর মধ্যে 5 আগস্ট ফের ভারত থেকে ভিডিও বার্তা দেওয়ার কথা রয়েছে তার, যার আয়োজনে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানায় ঢাকা। হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব যেন না ফেলে, সেটাও জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি। এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যম কর্মীদের সাফ জানান, বেসরকারি প্রতিষ্ঠানটির আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নয় ভারত সরকার। বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত কার্যকলাপের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। সেই মঞ্চের কোনো বার্তাকেও সরকার সমর্থন করে না। ভারত সরকার কা যদিও ঢাকা ও নয়াদিল্লি উভয় পক্ষই কূটনৈতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। নীরব দাস, নিউজ 24। আদালতের আদেশ অমান্য করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো ভূ রাজনৈতিক চাপে নেই। শীঘ্রই জ্বালানি সমস্যা সমাধান হওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার। 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এমন প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তার দেশের গণমাধ্যমে প্রচার করা আইনের লঙ্ঘন হবে। তার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত। কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। জানান, ভূরাজনৈতিক কোনো চাপে নেই সরকার। ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না বিএনপি সরকার। শেখ হাসিনাকে ফেরতে কাজ চলছে, দেশে এলেই গ্রেফতার করা হবে তাকে। এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা প্রস্তুত আছি। আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো। কিন্তু অবশ্যই গ্রেফতার হবেন। উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার, উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। সরকার
লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এক বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার শেষ করতে চায় প্রসিকিউশন, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিরুল ইসলাম। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে। ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা সহ যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগোলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের বিচার স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। বিচার ও তদন্ত নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। অনেকেই বলেন পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। এখানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেটুকুন দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সততার সাথে যেটুকুন দায়িত্ব পালন করার, সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে পিক অ্যান্ড চুজ, এই শব্দটার সাথে আমাদের মধ্যে একটু দ্বিমত আছে, যে এইরকমটা আমরা অন্তত আমার আমলে হয়েছে বলে আপনারা স্পেসিফিক বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার হেইট স্পিচ প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকতে বললেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনার প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলছে ভারত ও তার সমর্থকরা। যেটা বিদ্বেষমূলক, আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে। আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে একাধিক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে সব শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ঐকমত্য হয়েছে। জানান, এবার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থায় কর্মী পাঠানো হবে, যাতে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও হয়রানি বন্ধ হয়। সৌদি আরবে কর্মক্ষেত্রে নানা জটিলতা ও প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রম বিষয়ক মুক্ত আলোচনা ও আমার জিজ্ঞাসা শীর্ষক সেমিনার। সেখানে প্রবাসীদের আইনি সহায়তা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয় কনসুলেট। সৌদি প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রের রিপোর্ট। সৌদি আরবে বেতন বঞ্চনা, ইকামা জটিলতা, আইনি হয়রানি ও প্রতারণার শিকার বহু বাংলাদেশি প্রবাসী। এসব সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় শ্রম বিষয়ক মুক্ত আলোচনা ও আমার জিজ্ঞাসা শীর্ষক সেমিনার। সেখানে প্রবাসীরা সরাসরি নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন। সেমিনারে শ্রম কাউন্সিলর খন্দকার সিরাজুস সালেকিন বলেন, সৌদিতে যাওয়ার আগে কর্মচুক্তি ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ইকামা ও হুরুপ সংক্রান্ত জটিলতায় থাকা প্রবাসীদের দেশে ফেরানোর কার্যক্রম চলছে বলেও জানান তিনি। ইকামা আমরা অন্য জায়গায় কাজ করার কারণে আমাদের রেসিডেন্স ভায়োলেশনের কারণে কিন্তু আমাদের জেলে যেতে হচ্ছে। সাদা কাগজে ইকামার কথা বলে আপনাদের থেকে সিগনেচার বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা বাসমা নেওয়া হচ্ছে। এছাড়া কনসাল এস.এম. সাইম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি অন্যের জন্য ইকামা ব্যবহার না করা এবং যাচাই ছাড়া কোনো নথিতে সই না করার পরামর্শ দেন। অন্যদিকে কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, প্রবাসীদের যৌক্তিক সমস্যা সমাধানে কনসুলেট সবসময় পাশে থাকবে। এমনকি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি পাঠানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 3 জনের। স্থানীয় সময় সোমবার দেশটির নেগেরি সেবিলানের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায় নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে থাকতেন এবং একই কর্মস্থলে কাজ করতেন। ঘটনায় এক বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার সহ তদন্তের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ, তবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। মঙ্গলবার সচিবালয়ে চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত যৌথ ঘোষণায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা চুক্তি নিয়ে আলোচনা হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ৯৭% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ৮৭% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। এতে উভয় দেশই বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। প্রবাসে বাংলা সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করতে প্যারিসের অদূরে সার্সেলে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মহামিলন। অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস। এছাড়া রাহুল আনন্দ ও নওশিন বিনতিও সঙ্গীত পরিবেশন করেন। আয়োজকদের ভাষ্য, প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রবাসীদের একত্রিত করা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কোনো একক দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চলছে। গণতন্ত্র আদায়ে 17 বছরের সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া সবার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের সম্মিলিত আন্দোলনেই পতন হয়েছিল ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের। বর্তমান সরকার তার সামর্থ্য অনুযায়ী এই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকব। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন, ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ফ্যাসিবাদী সরকার $16 বিলিয়ন পাচার করার পাশাপাশি দেশের অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সাধ্য অনুযায়ী সংকট সমাধানের চেষ্টা করছে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি। আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না।
ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। চলমান জ্বালানি সংকট দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশে বন্ধ অর্ধশত মিল কারখানার অনেকগুলো আগামী 6-7 মাসের মধ্যে চালু করা হবে। জনগণ এখন চায় যে আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের ইতিহাসের সর্ববৃহৎ আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির 5 বছর পূর্ণ করল রবি আজিয়াটা পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির পেছনে সুশাসনের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, 2020 সালে তালিকাভুক্তির পর থেকে রবির নেটওয়ার্কে 76,70,000 নতুন গ্রাহক যুক্ত হয়েছে। একই সময়ে 1,10,00,000 নতুন ইন্টারনেট ব্যবহারকারী ও 2,55,00,000 নতুন 4G ব্যবহারকারী যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা, নেতৃত্বের দক্ষতা ও রবি পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল এই সাফল্য। অনুষ্ঠিত হল আকিজ ব্যাটারি ডেভেলপমেন্ট কনফারেন্স 2026। মঙ্গলবার গাজীপুরের আকিজ মোটরস অ্যাসেম্বলি প্লান্টে এই আয়োজন করা হয়। সম্মেলনে আকিজ স্মার্ট লিথিয়াম ব্যাটারির বাজার অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা, ব্যবহারকারীদের সুবিধা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ মোটরসের সিইও ও ডিরেক্টর শেখ আমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ব্যাটারির ব্যবসায়িক অংশীদার ব্লুমকোর এমডি অ্যান্ড্রো স্মিথ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যায় বিচারে প্রবেশাধিকার আরও সহজ ও কার্যকর করতে ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এর মোড়ক উন্মোচন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, ন্যায় বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার। তবে দেশের দুর্গম, চরাঞ্চল, উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের কাছে আইনগত তথ্য ও সেবা পৌঁছে দেওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। আমরা যারা প্যারালিগাল ট্রেনিং নিতে এসেছি এখানে, তাদের ধারণ করতে হবে যে আপনি যে কাজটা করছেন, যাদের জন্য করছেন, এটা শুধুমাত্র চাকরি না, আপনি জনসেবায় নিযুক্ত। এই কাজের মাধ্যমে সমাজে একদিকে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, আমার বিচার বিভাগের উপরে চাপ কমছে, মামলার ফাইলিং কমছে। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।